যে জঙ্গি জামাত শিবির সহ যারা আছে, ইভেন কি বিএনপি পর্যন্ত প্রচন্ড ভাবে ভয় পায় ৩২ নম্বরকে। বনি আব্রাহাম, আপনার কাছে কি মনে হয় একটা পোড়া বাড়ি, সেখানে ছাই ভস্ম ছাড়া আর কিছু অবশিষ্ট নাই, তবু এই বাড়িটাকে কিসের ভয় তাদের? আপা, আজকে এই যে আমাদের শোক, সেটা হলো বঙ্গবন্ধু সম্বন্ধে আমি তো শুধু একটা কথাই বলতে চাই যে তুমি জন্মেছিলে বলে জন্মেছে এই দেশ, বঙ্গবন্ধু তোমার আরেক নাম স্বাধীন বাংলাদেশ। আসলে আমার যেটা মনে হয় যে এই যে বাংলাদেশে এখন যে জঙ্গি জামাত শিবির সহ যারা আছে, ইভেন কি বিএনপি পর্যন্ত প্রচন্ড ভাবে ভয় পায় ৩২ নম্বরকে। ওদের অস্তিত্ব বিলীন হয়ে যাওয়া, যখন ওরা ৩২ নম্বরের এই শুধু ইট সুরকি পাথর গাছ এগুলি দেখে, ওদের প্রচন্ড ভয় হয়। ওরা খুব ভালো করে জানে যে আগামী দিনগুলিতে ওরা কোনো অবস্থাতেই এই জিনিসটাকে ধরে রাখতে পারবে না। কারণ আপনি যদি চিন্তা করেন, তাহলে একটা জিনিস, সবচেয়ে বড় যে জিনিসটা, সেটা হলো বঙ্গবন্ধুর যদি জন্ম না হতো, এই বাংলাদেশটা হতো না, এই ৭১-এর মুক্তিযুদ্ধ হতো না, বাংলাদেশের যে সংবিধান সেটা হতো না। আমরা যারা বিদেশে আছি, আমরা কিন্তু বাইরে এসে পরিচয় দিতে পারতাম না আমরা বাংলাদেশী। এই জিনিসটাকে তারা সবচেয়ে বেশি ভয় পায়। আর আপনি আমাদের যে বঙ্গবন্ধুকে সরাসরি লালন করে বাংলাদেশে কমপক্ষে আমার মনে হয় ৮ কোটি মানুষ এক বাক্যে বলে যে আমরা বঙ্গবন্ধুকে ভালোবাসি। তার যে ধ্যান ধারণা সেটা আমরা আমাদের বুকের মধ্যে ধারণ করি। এরপরে বাকি যে 25% মানুষ, প্রায় ৪ কোটি মানুষ আছে, তাদেরকে বললে তারা সুযোগ পেলেই বঙ্গবন্ধুর নাম বলে। তো এটা কি বড় একটা ভয়ের কারণ। তারা খুব ভালো করে জানে যে এই সময়টা, আজকে যে আমাদের এই যে প্রতিকূল অবস্থায় আমরা আছি, এটা থাকবে না, আমাদের অনুকূলে সময়টা আসবে। বঙ্গবন্ধুর অনুকূলে বাংলাদেশের এই যে 18 কোটি মানুষ, তাদের অনুকূলে সময়টা আসবে, এবং সেটা খুব একটা দূরে না। আজকে বঙ্গবন্ধুর প্রতি যে শ্রদ্ধা, সেটা আমরা জানাতে পারছি না। কিন্তু খুবই অবাক লাগে যে তোমরা যদি চোখ বন্ধ করে ধরো আমাদের, আমরা ৩২ নম্বর দেখতে পারবো না, আমরা বঙ্গবন্ধুর ছবি দেখতে পারবো না, কিন্তু আমাদের আত্মায় যে বঙ্গবন্ধুকে আমরা লালন করি, সেটাকে তোমরা বন্ধ করতে পারবে না। আজকে সারা বহির্বিশ্বে দেখেন কি পরিমাণে মানুষ ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে নিয়ে প্রত্যক্ষভাবে বঙ্গবন্ধুকে স্মরণ করছে, উনার প্রতি শ্রদ্ধা নিবেদন করছে। কই, তোমরা কি পেরেছ এদেরকে থামাতে? বাংলাদেশের মানুষ আজকে ৩২ নম্বরে ইন্ডিভিজুয়াল যে কোরআন খতম দিয়ে একটু দোয়া করার জন্য যাচ্ছে, কই, তোমরা তো তার গলা চেপে ধরেছো, কিন্তু কি বন্ধ করতে পেরেছো? বন্ধ করতে পেরেছো সেই নারীদের যারা ফুল নিয়ে গিয়েছিল, যে রিক্সাওয়ালা ফুল নিয়ে গিয়েছিল বঙ্গবন্ধুর জয় বাংলা? জয় বাংলা তো হল বাংলার জন্মের যে মূল মন্ত্র, সেটা ছিল জয় বাংলা। তোমরা জয় বাংলাকে কোনো অবস্থাতেই থামাতে পারবে না। কারণ আমি একটা জিনিস খুব ভালোভাবে মনে করি, এবং এটা আমি ফিল করি আমার বুকে, আমার আত্মায়, আজকে হয়তো আমাদের অনুকূলে সময় না। আর এই অনুকূল সময়ে যখন আমরা বঙ্গবন্ধুকে স্মরণ করি, সেটা আমাদের জন্য বিরাট একটা শোক। কিন্তু যখন আজকের এই প্রতিকূল অবস্থায় আমরা আছি, সেটা আমাদের জন্য শোক না। বাংলাদেশের 18 কোটি মানুষের কয়েকটা দালাল রাজাকার, আল বদর আল শামস, বাংলাদেশের বিরুদ্ধে যাদের জন্ম, তাদের কাছে আমরা শক্তি। আমাদের এই শক্তির কাছে যে কোনো অবস্থায় তারা পরাজিত হবে। আপনারা আছেন, বিশেষ করে আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই আজকের এই শোতে আমাদের শ্রদ্ধেয় সিনিয়র সাংবাদিক মাহমুদুল্লাহ ভাই,
আছেন আমার প্রাণের প্রিয় একজন মানুষ, আমি যাকে অনেক শ্রদ্ধা করি, আমার রোকেয়া আপা, প্রাচী ভাই আপা, সেই সাথে আপনি আছেন সুলতানা রহমান। এমন বাংলাদেশের মানুষের অনেক লোক আছে যারা বলতে পারে না, কিন্তু তারা তাদের হৃদয়ে লালন করে বঙ্গবন্ধু। তারা বিশ্বাস করে যে বঙ্গবন্ধু ছাড়া বাংলাদেশের কোনো অস্তিত্ব নেই। এবং সবচেয়ে লজ্জার ব্যাপার কি জানেন, এরা যখন বিদেশে আসে, এই রাজাকার, এই আলবদর, এই খুনিস, আলসামস, ইভেন ইউনুস, এই উপদেষ্টা পরিষদের যে লোকজন, তোদের লজ্জা করে না? তোরা যখন বাইরে এসে বলিস আমি বাঙালি, আমি বাংলাদেশের মানুষ, তোদেরকে মনে হয় না যে বঙ্গবন্ধুর জন্ম না হলে এই বাংলাদেশের অস্তিত্ব হতো না? তো তোরা তো বাংলাদেশকে লালন করিস, কিন্তু তোরা স্বীকার করিস না কেন? তোদের ভয়টা কোথায়? এই ভয়টাই তোদের মধ্যে কাজ করে, যার জন্য ৩২ নম্বরে ইট কাঠ পাথর তারা সবচেয়ে বেশি ভয় পায়। জানে যে এই ইট কাঠ পাথরের মধ্য থেকে, এই ৩২ নম্বরের মধ্য থেকে একদিন এমন শক্তি জাগ্রত হবে যে এই অপশক্তি ধূলিসাৎ হয়ে যাবে। কিন্তু আপা, খুব কষ্টের সাথে বলতে হয়, আমাদের ব্যর্থতা একটা জায়গায়, যে আমরা বিগত দিনে বঙ্গবন্ধুর যে রাজনীতি, বঙ্গবন্ধুর যে প্রকৃত ইতিহাস, বঙ্গবন্ধুর যে ১৭ বছর জেল খেটে এই বাংলাদেশটাকে বানিয়েছে, আমরা সেটাকে আমাদের নেক্সট জেনারেশন, তাদেরকে এই মেসেজটা, এই ইতিহাসটা আমরা পৌঁছাতে পারি নাই। যার জন্য আজকে এই অপশক্তি বলে যে বঙ্গবন্ধু নাকি কোন একটা সংগ্রামের ডাক দিয়ে পাকিস্তানের জেলে আরামসে উনি বসেছিলেন। এই যে এই জিনিসগুলো যখন তারা করছিল, আমাদের কষ্ট লাগে। আসলে আমরা সেইভাবে কাজ করতে পারি নাই, আমাদের জেনারেশনকে আমরা বুঝাতে পারি নাই, বলতে পারি নাই যে বঙ্গবন্ধু মানে বাংলাদেশ, আর বাংলাদেশে অস্তিত্ব ছিল বলেই আজকে আমরা বাঙালি, আমরা পাকিস্তানি না, আমরা হানাদার না। এই সুযোগটা নিয়ে গত বছরগুলিতে, গত দিনগুলিতে আমাদের যে নতুন জেনারেশন, তাদেরকে ভুল ভাগ বুঝিয়ে এই আলবদর, আল শামসের বাচ্চারা, এই নেতারা তেনারা আমাদেরকে ধ্বংস করেছে। তবে এখন সময় এসেছে, আমরা যদি আবার, আমি না, আপনি না, কিন্তু নেক্সট জেনারেশন আবার জানবে যে বঙ্গবন্ধুর বাংলাদেশ, এবং তিনি আমাদের জাতির পিতা, এবং উনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, এবং উনি ছিল বলেই আমি আজকে সবুজ পাসপোর্ট নিয়ে দেশের বাইরে যে কোনো জায়গায় আমরা যেতে পারছি। আমাদের সেলুট সেই পাসপোর্ট যে আমাদেরকে দিয়েছে, বাঙালি বলে আজকে আমরা দাবি করতে পারি। আমাদের পরিচয় মানে বঙ্গবন্ধু, আমাদের পরিচয় মানে এই যে আমাদের সংবিধান, আমাদের অস্তিত্ব মানে ৭১-এর মুক্তিযুদ্ধ, আমাদের অস্তিত্ব মানে ৩০ লক্ষ যে শহীদ হয়েছে তারা, এবং ২ লক্ষ মা বোন। এর বাইরে আর কোনো কিছু নাই। এসব থানায় পানায় বুঝে বাংলাদেশের মানুষকে এরা কোনো দিনই বিপথে নিতে পারবে না। যার জন্য আমি একটা জিনিস আশা করি, তোমরা যদি এতই সাহস থাকে, তোমাদের যদি এতই, তোমাদের নাকি বাংলাদেশের সব লোক সাপোর্ট দিয়ে তোমাদেরকে ক্ষমতায় এনেছে, এই ইউনূস সরকার বলে ফেলায় বলছে প্রথম দিনই যে ছাত্ররা নাকি তাকে ক্ষমতায় এনেছে, তাহলে বাংলাদেশের আর 18 কোটি মানুষ কয়টা ছাত্র তোমাদের পিছনে ছিল? এই ছাত্রদেরকে তোমরা ভুলভাল বুঝিয়ে আমাদেরকে এবং বাংলাদেশের যে সত্যিকারের ইতিহাস সেটা বিকৃত করেছো। ধিক্কার দেই এই ইউনূস সরকারকে, এই অপশক্তিকে। কোনদিন তোমরা আমাদেরকে দাবিয়ে রাখতে পারবা না। বাংলাদেশ, বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু, বাংলাদেশ মানে জয় বাংলা, বাংলাদেশ মানে জাতীয়তাবাদ, বাংলাদেশ মানে সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা। আমি যখন ছোট ছিলাম, আমার বাসা কলাবাগানে, আমি বঙ্গবন্ধুর বাসার সামনে সেই ছোটবেলায় 69 থেকে 70 থেকে নিয়ে ৭১, আমি অনেকবার সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি এই ইট কাঠ পাথর। সেদিন আমাকে একটা, আমার হৃদয়ে শ্রদ্ধা নিবেদন করতাম, কিন্তু আজকে এই এক একটা ইট, এক একটা বালুকোনা সর্বশক্তি নিয়ে তোমাদের এই অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াবে। তোমরা তোমাদের রাস্তা ঠিক করে রাখো, তোমরা কোথায় যাবা? তোমাদের সময় ঘনিয়ে এসেছে। বাংলাদেশের মেহনতি মানুষ কখনো তোমাদেরকে
জি ছাড় দিবে না, কারণ বুঝতে পেরেছি। আমরা বঙ্গবন্ধুকে ভালোবাসি। জি বুঝে সৈয়দ মোহাম্মদুল্লাহ, আপনি দেখুন গত বছর আমরা দেখলাম যে 32 নম্বরে ডিজে পার্টি করেছে, আগুন দিয়েছে, ভাঙচুর করেছে, কারাই এনসিপির পোলাপানরা। হ্যাঁ, এরপরে দেখলাম ফ্রান্স থেকে নির্দেশ দিয়ে বুলডোজার আনিয়ে ভাঙা হলো, তাও ওই তৌহিদি জনতা, এনসিপির এরাই করলো। কিন্তু কালকে আমরা দেখলাম সরাসরি বিএনপির নামে স্লোগান হচ্ছে, এবং বিএনপি কাজটি বিএনপির দুই একজন, বুঝতাম যে বিএনপির নাম দিয়ে অন্য কেউ করাচ্ছে, তাও তাদেরকে একটা বেনিফিট অফ ডাউট দিতে পারতাম। তো বিএনপির অনেক নেতৃবৃন্দকে দেখেছি সেখানে গিয়ে ধরপাকড় করতে, আওয়ামী লীগ কিনা তারা পরীক্ষা করছে, ওখানে কাউকে যেতে দিবে না, কাউকে ফুল নিতে দিবে না, কাউকে শ্রদ্ধা নিবেদন করে, এমনকি কাউকে প্রবেশই করতে দিবে না। বিএনপি কেন এই কাজটি করছে, এবং বিএনপি কে কি আর মুক্তিযুদ্ধের দল বলা যায়? এটা অত্যন্ত দুঃখজনক। সেটা হচ্ছে যে এই ছাত্র দল, বিএনপি ডাইরেক্টলি না হলো বিএনপি দুটি অঙ্গ সংগঠন, ছাত্র দল, যুব দল, তাদের সেখানে উপস্থিতি ছিল, এই একটা কথা। তারপর হচ্ছে যে ওই যে খালেদা জিয়ার ভুয়ারা জন্মদিন পালন, এবার অবশ্য তারা সম্ভবত পালন করেছে কিনা আমি জানি না, কিন্তু আপনার সাউন্ডটা এত লো, কিছু শুনতে পাই না। শুনতে পান না? তাহলে এখন শুনতে পাই। হ্যাঁ, এখন আপনি কাছে এসে বলেন তাহলে। জি আচ্ছা, ঠিক আছে, কাছে এসে বলছি। এখন এটা অত্যন্ত দুঃখজনক। আপনি যেটা বলছেন যে বিএনপি মুক্তিযোদ্ধা দল, তারা বারবার বলছিল জামাতের বিরুদ্ধে, তারা মানে প্রায় 1 বছর থেকে বিভিন্ন বক্তব্য রাখছিল, জামাতকে স্বাধীনতা বিরোধী বলছিল। এতে আমাদের মনে কিছু সাহস হচ্ছিল যে ঠিক আছে, তারা অন্তত তাদের অতীতের ভুল বুঝতে পেরেছে, এখন তারা জামাতের দোষর এটা ছাড়বে এবং তারা মুক্তিযুদ্ধের, তারা তাদের মতো করে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হওয়ার চেষ্টা করবে, অন্তত কিছুটা হলো এদিকে এগিয়ে যাবে। কিন্তু এখন এই যে 32 নম্বরে তাদের যে ভূমিকা, বা এমনকি তারেক জিয়ার যে মাঝে মাঝে বক্তব্য, একবারে ঘোরতর ভাবে আওয়ামী লীগ বিরোধী বক্তব্য, কিন্তু তারেক জিয়া সে থেকে শুরু করে তারা, এরা তো গণতন্ত্রের পক্ষের লোক না। তারেক জিয়াকে কে ওই দলের চিফ করেছে? তারেক জিয়া কি কোনো গণতান্ত্রিক পদ্ধতিতে সেই দলের চিফ হয়েছেন? তিনি বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার করার কথা বলছেন। আমরা সাধুবাদ দেব যে কেউ যদি বাংলাদেশে সত্যি সত্যি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়, কিন্তু তিনি নিজে তো গণতান্ত্রিক ভাবে ওই দলে কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া নেই। সেই অগণতান্ত্রিক প্রক্রিয়া নেতা হয়ে, অগণতান্ত্রিক নেতা হয়ে তিনি গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন, যাই হোক, এটি একটি। আর মুক্তিযুদ্ধের আদর্শের কথা বলছেন, তিনি বঙ্গবন্ধুর বিরুদ্ধে, বঙ্গবন্ধু সম্পর্কে নেতিবাচক বহু কথা বছরের পর বছর এর আগে লন্ডন থেকে ইস্যু করেছিলেন, এটিও সবাই জানে। তারপরে আরেকটা কথা হচ্ছে এখন যে বঙ্গবন্ধুর ব্যাপারে এই যে ইউনূস কেবল বঙ্গবন্ধুর যে মানে তা না, পুরো মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ইউনূস সরকার এবং তার যত মুক্তিযুদ্ধের সবকিছু, সব স্থাপনা সর্বত্র ধ্বংস করে দিয়েছে। এবং এই যে বঙ্গবন্ধুর বাড়িতে শ্রদ্ধা জানতে গিয়ে গতবার আপনাদের এখানে যে বিশিষ্ট ব্যক্তিত্ব রোকেয়া প্রাচী আছেন, তাকে অপদস্থ করা হয়েছে। তো এইভাবে তারা এইবারে ফ্রান্স থেকে কোন এজেন্সির দালাল, কোন বিদেশি গোয়েন্দা দলের দালাল একটা আছে ফ্রান্সের থেকে, সে বছর পর বছর কথা বলছে, সে ডক্টর কামাল হোসেন, ব্যারিস্টার পান্না, ওনারাই যাবেন বলে ওদের বিরুদ্ধে ওখান থেকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে তাদেরকে গড়িয়ে দেওয়া হবে, ডেড বডি পাওয়া যাবে, এই ধরনের সব কথাবার্তা কি সব বলেছে। এখন তারা জাননি এই পর্যন্ত, আমি দেখলাম না। কিন্তু এই যে ঘটনা, পুরো ঘটনা এই যাতে 71 বিরোধী, এবং পাকিস্তান থেকে দেখুন এর আগে কয়েকজন আসছে, তাদের গোয়েন্দা বাহিনীর লোক আসছে, এখন সর্বশেষ হচ্ছে তাদের যে পররাষ্ট্রমন্ত্রী, ডেপুটি প্রাইম মিনিস্টার, সেই লোক আসবে এই কয়েকদিনের মধ্যে, পরপর 2 জন আসবে, বাণিজ্য মন্ত্রী ইত্যাদি ইত্যাদি, আরো একজন, 3 জন মন্ত্রীও আসতে পারে, 2 জন কনফার্ম, আরো একজন আসছে। তারা কেন আসছে? শেখ হাসিনার আমলেও পাকিস্তানের সাথে কিছু কিছু বাণিজ্য ছিল, সেটা একটা দিক, কিন্তু এই পাকিস্তানের সাথে প্রেম ভালোবাসা যে তারা শুরু করে দিয়েছে, এটার কারণ কি? পাকিস্তানের বর্তমানে যে দুর্নীতিবাজ পরিবার, নেওয়াজ শরীফ পরিবারের শেহবাজ শরীফ যে প্রধানমন্ত্রী, সেই লোক এই বাংলাদেশে এই মানে শেখ হাসিনা সরকারের পতনের পরে
স্টেটমেন্ট দিয়েছে, না বঙ্গবন্ধুর বাড়িতে যখন প্রথমবার আক্রমণ করেছে হবে না, এই লোক পাকিস্তান ভেঙেছে। পাকিস্তান ভাঙ্গার বিরুদ্ধে তার এই যে বঙ্গবন্ধুর বিরুদ্ধে বক্তব্য, তাহলে ইউনূস কি পাকিস্তান আবার পুনর্গঠন করছে? এই সরকার তাহলে পাকিস্তানের সাথে সমস্ত একাত্তর মুছিয়ে দেওয়া হচ্ছে, পাকিস্তানের সাথে প্রেম ভালোবাসা সম্পর্ক করছে এরা। এবং এই বেইজিং এ গিয়ে তারা পাকিস্তানের একজন, বাংলাদেশের পররাষ্ট্র একজন, চীনের একজন, তিনজন মিলে তিনটাই মানে এইভাবে একেবারে একজন একজন হাত তড়িয়ে ধরে আনন্দ উৎসব, প্রেম ভালোবাসার উৎসব করেছে। এরা পুরো জিনিসটা এখন বঙ্গবন্ধুর বিরুদ্ধে এই যে তাদের উৎসব, বঙ্গবন্ধুর তাদের যে ক্ষোভ, এই ঘৃণা, এই সবকিছু মিলে একটা জিনিস হচ্ছে তাতে যে শেখ হাসিনার আমলের দুর্নীতি অথবা কুশাসন অথবা অগণতান্ত্রিকতা যে সমস্ত অভিযোগ তারা করে, তার ভিতরে অনেক কিছু সঠিকও থাকতে পারে, সেগুলো থেকে মানুষ থেকে পুরো ভুলিয়ে দিচ্ছে, ভুলিয়ে দিয়ে মুক্তিযুদ্ধের পক্ষকে শক্তিশালী করছে এদের নীতি। এবং ইতিহাসের এরা কেবল আস্থা করে নিক্ষিপ্ত হবে না, আমি বারবার বলছি, আমি বিশ্বাস করি সমস্ত অন্তর দিয়ে, হৃদয় দিয়ে, উপলব্ধি দিয়ে যে এদের বিচার বাংলাদেশের জনগণ করবে, যার মরণোত্তর বিচার করবে যারা জীবিত থাকবে। এবং ৭১-এর শেখ হাসিনার দুর্বলতার কারণে তাকে ২১শে আগস্ট হত্যা করার যে চক্রান্ত হয়েছিল, তাদের অনেককে তিনি প্রকৃত অপরাধীদেরকে তিনি ধরেননি। এইবারে পরবর্তীতে মুক্তিযুদ্ধের পক্ষ, শেখ হাসিনার কথা আমি বলছি না, আওয়ামী লীগের কথা বলছি না, আমি স্পষ্টভাবে বলছি মুক্তিযুদ্ধের পক্ষ, মুক্তিযুদ্ধের স্লোগান নিয়ে, জয় বাংলা নিয়ে, একাত্তর নিয়ে, একাত্তরের মূল্যবোধ নিয়ে, আদর্শ নিয়ে যারা এর পরে বাংলাদেশে ক্ষমতায় যাবে। আপনি যে ইঙ্গিত দিচ্ছেন, কে আসবে? গত একটা বছর তো আমরা দেখলাম না আওয়ামী লীগ ছাড়া আর কেউ মুক্তিযুদ্ধকে লালন পালন। আওয়ামী লীগ আসুক, রিফর্মড আওয়ামী লীগ আসুক, যে আসুক, মোট কথা হচ্ছে মুক্তিযুদ্ধের আদর্শ নিয়ে, স্লোগান নিয়ে, মানে মূল্যবোধ নিয়ে আসবে। এর কারণ হচ্ছে যে এই মুক্তিযুদ্ধের বিরোধীরা, মুক্তিযুদ্ধের শত্রুরা, একাত্তরের শত্রুরা, স্বাধীনতার শত্রুরা ওই শক্তিকে জাগ্রত করছে এবং এদের অবশ্যম্ভাবী। জি।